আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিসা রহমান লাজ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিবেদিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ 3টি অঙ্গ নিয়ে। লিভার, পিত্তথলি এবং প্যানক্রিয়াস তার বিভিন্ন সমস্যা এবং আধুনিক প্রতিকার নিয়ে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত হ্যাপাটোবিলিয়ারি অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর হরিদাস সাহাপ্রতাপ স্যার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। স্যার, কেমন আছেন? আছি ভালো। স্যার, আমাদের দেশে খুব কমন একটি সমস্যা দেখা যায়, সমস্যা বলবো না, দেখা যায় যে রোগীরা দেখা গেল রুটিন চেক আপ বা অন্য কোনো সমস্যার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করলো, অ্যান্ড করার পর ধরা পড়লো যে পিত্তথলিতে পাথর আছে, কিন্তু তার সেই সময় কোনো ব্যথা নেই বা কোনো আদার কোনো উপসর্গ বা লক্ষণ নেই। তো সেই সময় সে মনে করে যে না, আমার এখন ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জিনিসটাকে সে ডক্টরের শরণাপন্ন না হয়ে বাসায় বসে থাকছে। সেই জিনিসটা কতটা ঝুঁকিপূর্ণ স্যার, একটু যদি বলতেন। পিত্তথলিতে যদি পাথর থাকে, পেশেন্ট যদি উপসর্গবিহীন থাকে, তখন মানে মোস্ট অফ দ্য টাইমই অপারেশন মানে জরুরি না। কিন্তু এইটা জরুরি কি জরুরি না কি জরুরি সেটা ডাক্তারদের কাছে যেয়ে এটা ঠিকঠাক করতে হবে। তার মধ্যে যদি পেশেন্টের সাইলেন্ট উপসর্গবিহীন যদি পাথর হয়, তাহলে কিছু কিছু কন্ডিশন আছে বা অবস্থা আছে যে অবস্থাতে অপারেশন জরুরি। তার মধ্যে যদি পেশেন্টের যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, পেশেন্টের যদি হিমাটোলজিক্যাল বা রক্তঘটিত কোনো যদি অসুখ থাকে, অথবা পিত্তথলির পাথরের সাইজের উপর নির্ভর করে, যদি কোনো পাথর যদি বড় হয় মানে 3 সেন্টিমিটারের উপরে যদি থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে এই সব কন্ডিশনগুলোতে যদি পেশেন্ট যদিও উপসর্গবিহীন থাকে কিন্তু পেশেন্টের অপারেশন দরকার পড়ে। তার মানে স্যার, যখনই আমরা দেখব যে আমাদের একটা কোনো রোগীর বা কারোর এরকম পরিচিত কারোর পাথর ধরা পড়েছে, তার অবশ্যই পরবর্তীতে একটা রুটিন চেক আপের একটা প্রয়োজন আছে, দেখার জন্য পাথরের সাইজটা পরামর্শ নিয়ে সেটা করা উচিত। ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরের জন্য। স্যার, আমরা যখন কথা বলি যে আমাদের দেশে এখন খুব কমন হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি, যেটা হচ্ছে যে ছিদ্র করে আমরা পাথরটা অপসারণ করে ফেলতে পারি। এখন আমাদের সাধারণ যে রোগীগুলো আছে তাদের ভেতর একটা ভীতি কাজ করে, যে মনে করে ছোট একটা ছিদ্র করে পাথর বের করবে, সেখানে কি পাথর থেকে যাবে, সেটা কতটুকু কার্যকরী হবে। সেক্ষেত্রে তারা কাটা ছেঁড়া থেকে এই বিষয়টার যে একটা সুবিধা আছে সেই সুবিধাটা সম্বন্ধেও জানে না, একটা ভীতিও তাদের কাজ করে। স্যার, একটু যদি রোগীদের আশ্বস্ত করার জন্য বা সাধারণ মানুষদের আশ্বস্ত করার জন্য। ল্যাপারোস্কোপি করে যে আমরা গলব্লাডার ফেলে দিই, তার নাম কোলেসিস্টেক্টমি বলা হয়। এবং পাথর আলাদাভাবে ফেলা হয় না, গলব্লাডার সহ পাথর সহ গলব্লাডারকে ফেলা হয়। ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করলে এবং ওপেন মানে কেটে অপারেশন করলে সবই একই রকম, এবং পাথর থাকার সুযোগ খুব একটা নাই, সেটা আরো সুবিধা বলা যায়। ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি অবশ্যই বেটার দেন দ্যাট অফ দি মানে কেটে অপারেশন করা, কারণ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এটা গোল্ড স্ট্যান্ডার্ড। কারণ এভরি টাইম আমরা যখন রোগী জিজ্ঞাসা করে, আমরা তখন বলি যে আপনি যতবারই আমার কাছে জিজ্ঞাসা করবেন ততবারই বলবো আপনি ওপেন অপারেশন করতে হবে। এখানে পাথর থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ গলব্লাডার সহ পাথর সহ আমরা গলব্লাডারটাকে বের করি। তো সুতরাং এখানে পাথর থাকার কোনো সুযোগ নাই, ক্ষেত্র বিশেষে ছাড়া। জি, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা কমন সিনারিও দেখা যায় যে রোগীরা ভাবে যে পিত্তথলি ফেলে দিলে, যেটা কোলিসিস্টেক্টমি, সেটা করার পর একটা হজমের সমস্যা হয়। তারা মনে করে যে সারা জীবন চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না, হজমের একটা প্রবলেম হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা সেটার জন্য আগাতে চায় না একটা সার্জারির ক্ষেত্রে। স্যার, এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে কি হবে না, সেটা যদি একটু রোগীদেরকে আপনি জানান স্যার। সম্ভবত গলব্লাডারের তেমন কোনো কাজ নাই, ফাংশন নাই। গলব্লাডারের কাজ হলো যে পিত্তকে সাময়িকভাবে মানে জমা রাখা এবং কিছুটা কনসেন্ট্রেশন তৈরি করা। আদারওয়াইজ, কারণ পিত্ত তৈরি হয় লিভারে, গলব্লাডারের পিত্ত তৈরি হয় না। তাই সুতরাং গলব্লাডার ফেলে দিলে এই ধরনের কোনো জটিলতা হওয়ার কোনো সুযোগ নাই। তবে কোনো ক্ষেত্রে খুবই রেয়ার কোনো জটিলতা হতে পারে, ডাইজেশন আসে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স আমরা এখনো পাইনি কোনো কেস। এটাই একটা ভুল ধারণা মানুষ মনে করে যে পিত্তথলিতেই হয়তো বা পিত্তটা ক্রিয়েট হয়, আর পিত্ত যদি ফেলে দেওয়া হয় তাহলে তার পিত্ত থাকলো না, হজমের সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর এক্সপ্লেনেশনের জন্য।
স্যার আমি আরও কিছু প্রশ্ন করব। দেখা যায় যে আমাদের যখন জন্ডিস ধরা পড়ে, এটা দেখা যায় যে গ্রামে গঞ্জে বা আমাদের আশেপাশে ইকটোরিক দেখে, চোখ হলুদ, হাত হলুদ, তো তাদের অন্য কোনো সমস্যা থাকে না, তারা দেখা যায় আশেপাশের ডাক্তার দেখায় বা কোনো ফার্মেসি দেখায়, তারা বলে কিচ্ছু না, কিছু হবে না, একটু রেস্ট নেন, বাসায় থাকেন, রেস্ট নেন, পানি খান, ওষুধ খান, সেটা খেলে ভালো হয়ে যাবে। কিন্তু স্যার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, যেটা আমরা জানি সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা নিয়ে রোগীরা খুব একটা অবগত না। এই নর্মাল যে আমাদের জন্ডিসটা অ্যান্ড সাথে সার্জিক্যাল জন্ডিসের যেই জিনিসগুলো, সেটা কি সামনে প্রবলেম করতে পারে যদি সার্জারির দিকে না যাওয়া হয়, বা সেক্ষেত্রে আমরা কি সার্জারির দিকেও যেতে পারি? এখন যেটা জন্ডিস থাকলে ইউজুয়ালি আপনার ইভালুয়েশনের জন্য চিকিৎসকের কাছে যেতে হবে ইভালুয়েশনের জন্য। সেটা মানে অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস হইতে পারে, অথবা অন্য জন্ডিস হইতে পারে। আর যেটা বললেন যে গতানুগতিক হলো কি, যে অন্যান্য জন্ডিস যেগুলো আছে এ এবং ই দিয়ে, ভাইরাস দিয়ে যে জন্ডিসগুলো হয়, এটা সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়। এর জন্য এর কবিরাজও আছে বেশি, কারণ ঝড়ে ভোগ মরে ফকিরের কেরামতি বাড়ে, এরকম একটা জিনিস। জি। এর জন্য এই মানে কবিরাজ বেশি, এমনি এমনি চলে যায়। এর জন্য মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে হয়তো বা এভাবে করলে জন্ডিস চলে যাবে, কিন্তু থিঙ্ক ইজ দ্যাট এটা এভাবে যাবে না। কারণ হলো যে কোনো কোনো ক্ষেত্রে যাবে, কারণ এই ভাইরাস দিয়ে হলে ইউজুয়ালি এই জন্ডিসটা চলে যায়। আদারওয়াইজ আপনি যেটা বললেন যে অবস্ট্রাকটিভ জন্ডিস মানে বা সার্জিক্যাল জন্ডিস, এটা আসলে এটা যাবে না, কারণ হলো যে এর যে কারণগুলো আছে, ধরো পিত্তনালীতে পাথর, জি। পিত্তনালীতে পাথর হইতে পারে, মানে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস, বা আরও অনেক বেশি খারাপ কারণ হতে পারে। সেটা হলো যে কোলাঞ্জিওকার্সিনোমা, ওখানে ক্যান্সার, এবং পিত্তনালীতে ক্যান্সার যেটা কথা বললাম, আর প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থির মধ্যে ক্যান্সার হতে পারে, হেডে ক্যান্সার হতে পারে, অথবা পেরিয়াম্পুলারি কার্সিনোমা হতে পারে, অথবা ক্লাসকিন টিউমার হতে পারে, অথবা গলব্লাডারের ক্যান্সার হয়ে পিত্তনালী আটকে যেতে পারে। তো সুতরাং এটা অবশ্যই মানে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, বিশেষ করে সার্জিক্যাল ডাক্তারের কাছে। যদি পারা যায় হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে যাবে। আর লক্ষণ হিসেবে ইউজুয়ালি যে সার্জিক্যাল জন্ডিসগুলো হয় বা অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, সেক্ষেত্রে হলো যে জন্ডিসের মাত্রা অনেক বেড়ে যেতে পারে, বিলিরুবিনটা খুব হাই বেড়ে যেতে পারে। আর মেইন হলো যে ইসিং হয় শরীরে খুব চুলকানি হয়, চুলকানি হতে পারে, জন্ডিসের মাত্রা বেড়ে যেতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, ওয়েট কমে যেতে পারে। দিস দি সাইন অফ মানে অবস্ট্রাকটিভ জন্ডিস। সুতরাং অবস্ট্রাকটিভ জন্ডিস হলে মানে চিকিৎসকের অবশ্যই শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আমরা যখন স্যার অবস্ট্রাকটিভ জন্ডিসে এখন আমরা ইআরসিপি পদ্ধতিটাতে আমরা পাথর অপসারণ করে দিই, বা একটা স্ট্যান্টিং বা রিং বসানোর ব্যাপারটা, স্যার এটা নিয়ে কি একটু রোগীদেরকে বলবেন যে এই জিনিসটা আমাদের, এই প্রসিডিওরটা আমাদের দেশে অ্যাভেলেবেল, এটা খুবই সহজলভ্য, এটা করা যায়, একটু রোগীদেরকে এই বিষয়টা একটু অবগত করতেন। যদি পিত্তনালীতে পাথর থাকে, তাহলে আমরা মানে না কেটে পিত্তনালীর পাথর আমরা ইআরসিপির মাধ্যমে বের করতে পারি। ইআরসিপি হলো কি, মানে অনেক বড় পাথরগুলো কিছু লিমিটেশন আছে, এটা তো লিমিটেশন থাকবেই, প্রত্যেক প্রসিডিউরের কিছু লিমিটেশন থাকে, যে হয়তোবা যখন মানে দেখা যায় পিত্তনালীর পাথর ইআরসিপির মাধ্যমে বের করা যাচ্ছে না, তখন সার্জিক্যাল কোশ্চেন আছে। কিন্তু বিফোর দ্যাট হলো যে পিত্তনালীর পাথর প্রথম চিকিৎসা হলো ইআরসিপি করে পাথরটা বের করা। মানে এই ইআরসিপি করে যখন ফেল করবে, দেন আদার অপশানের কোশ্চেন, তখন আমরা ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি মানে ল্যাপারোস্কোপি করে করা যেতে পারে, অথবা ওপেন অপারেশন মানে কেটে অপারেশন করে পাথরকে রিমুভ করা যেতে পারে, যদি পাথর তার কারণ হয়ে থাকে। আর পাথর ছাড়া যদি অন্য কোনো কারণ হয়, তার ট্রিটমেন্ট আবার অন্যরকম। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার ইআরসিপিটা আমরা জানি স্যার, আমরা বলতে পারবো, বাট একটু রোগীদের জন্য কি একটু সহজ করে দেবেন যে এই পদ্ধতিতে বেসিক্যালি আমরা কিভাবে প্রসিডিওরটা করি? এটা হলো একটা এন্ডোস্কোপিক প্রসিডিওর। জি স্যার। একটা এন্ডোস্কোপিক প্রসিডিওর। এখন ওই পিত্তনালীর ভেতর থেকে ওই সুইপিং করা হয়, বেলুন সুইপিং করে, মানে পিত্তনালীর ভিতরে ডাইরেক্ট যাওয়া যায় না, ইনডাইরেক্ট আর কি। প্রথমে গাইডওয়্যার পাঠানো হয়, গাইডওয়্যার ভিতর দিয়ে তারপরে আরও ইনস্ট্রুমেন্ট যায়, মানে যে বেলুন যায়, ওখানে বেলুন সুইপিং করে পাথরগুলো বের করতে হয়। যাই হোক, এগুলা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করে, আমরা করি না। তারপর ডরমিও বাস্কেট আছে, আরও আছে, এভাবে পাথর রিট্রাইভ করা হয়। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আবার ফিরছি বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আপনাদের কাছে।
এদিকে আসো আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে ঠিক আছে। এই না না না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। ডক্টর, আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিনরাত এভাবেই কাটে। বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। দর্শক, ফিরে এলাম বিরতির পর। তো আমরা যে আলোচনায় ছিলাম, স্যার আমরা তো এতক্ষণ জন্ডিস নিয়ে কথা বললাম, মিয়ারসিপি নিয়ে কথা বললাম। স্যার আমাদের এখন খুব কমন একটা ইয়াং এজের মধ্যে একটা কমন খুব একটা সমস্যা দেখা যাচ্ছে, অগ্নাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়েটাইটিস। স্যার এটা নিয়ে যদি একটু বলতেন যে তরুণ সমাজে বা ইয়াং এজ এটা খুব বেড়ে যাচ্ছে, আমাদের লাইফস্টাইলে অ্যাকচুয়ালি কী পরিবর্তন করলে তার থেকে আমরা একটু প্রতিকার পাবো? এখন ওই যেটা বলছেন যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো ধরন আছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, মানে হঠাৎ প্রদাহ হওয়া, আর একটা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক এবং অ্যাকিউট সমস্ত প্যানক্রিয়াটাইটিসের মেইন কারণ হলো যে আপনার স্টোন ডিজিজ, মানে গল স্টোন হতে পারে অথবা পিত্তনালীতে পাথর হতে পারে, এটা হলো মেইন কারণ। আর 2 নম্বর কারণ হলো অ্যালকোহলিজম। তো আমাদের কান্ট্রিতে, আমাদের সোশ্যালিতে অ্যালকোহলিজম অত বেশি মানে ফ্যাক্টর না, যে মানে ক্ষেত্র বিশেষে ফ্যাক্টর, বাট মোস্ট অফ দ্য টাইম ফ্যাক্টর না। মোস্ট অফ দ্য টাইম কারণ হলো স্টোন ডিজিজ, গল স্টোন ডিজিজ, অথবা পিত্তনালীতে যদি পাথর থাকে অথবা পিত্তথলিতে যদি পাথর থাকে, এটা যে আপনাকে প্যানক্রিয়াটাইটিস করতে পারে। তো এই কারণে যেটা আমরা স্বভাবত বলি যে যদি পিত্তথলিতে পাথর থাকে এবং পিত্তনালীতে পাথর থাকে, মানে যদি সিমটোমেটিক হয়, মানে যদি উপসর্গ যদি থাকে, বিশেষ করে পিত্তথলির পাথর, শুড রিমুভ ইট, মানে এটা কোলেসিস্টেক্টমি করে ফেলা উচিত। কারণ হলো যে ইজ দ্য রিমোট পসিবিলিটি যে এটা প্যানক্রিয়াটাইটিস করতে পারে, যেটাকে আমরা বলি বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস মানে একটা ভয়াবহ একটা অসুখ, মানে এটার প্রদাহর মাত্রা যদি অনেক বেশি থাকে তাহলে এর কিন্তু মৃত্যু ঝুঁকি এবং ভোগান্তির ঝুঁকি অনেক বেশি। এটা কি স্যার পুরোপুরি কোনোভাবে কিওর করার কোনো কিছু আছে যে সম্পূর্ণরূপে কিওর করা যাবে? বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিসের যে কিওর, মানে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইউজুয়ালি সামটাইমস সেলফ লিমিটিং, মানে সেলফ লিমিটিং আই মিন যে চিকিৎসা দিলে ভালো হয়ে গেল। বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস যদি হয় তাহলে আমরা গলব্লাডার ফেলে দিলাম, অথবা পিত্তনালীতে যদি পাথর থাকলো, পিত্তনালীতে পাথরটা আমি রিট্রাইভ করলাম ইয়ারসিপি করে, তখন লেটার অন এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যায় তখন কিনা প্যারেনকাইমা, মানে প্যানক্রিয়াসের যে মানে প্যারেনকাইমা আছে ওখানে যদি ড্যামেজ হয়ে যায়, এটা ইরিভার্সিবল,
এবং এইটারও বিভিন্ন ট্রিটমেন্ট মডালিটিস আছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের। তো আমার মনে হয় যে প্যানক্রিয়াটাইটিস যেটাই আছে, প্রিভেনশন অলওয়েজ বেটার। যদি গলব্লাডার স্টোন অথবা পিত্তনালী যদি পাথর থাকে, যে মানে আমরা প্যানক্রিয়াটাইটিস জন্য ডেভেলপ না করে, তাহলে আমরা ওই অপারেশনটা করে ফেলতে পারি। গলব্লাডার অপারেশন অথবা পিত্তনালীর পাথর আমরা ERCP করে রিটাইপ করতে পারি। এটা আমরা প্রিভেনশনের একটা লাইফস্টাইলটা কিভাবে এক্স্যাক্টলি একটু যদি মডিফাই করা যায়? মডিফাই যদি অ্যালকোহলিজম যদি কারণ হয়, তাহলে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে যদি কারণ হয়ে থাকে। আর হলো যে আর এমন কোনো মানে প্রিভেন্টেবল কারণ খুব একটা আছে, মানে কিছু জেনেটিক্যাল কারণ আছে, ও তো আমাদের হাত নাই। এগুলো তো আমাদের হাত নেই। যেটা আমরা করতে পারবো, যেটা করতে পারবো যে অ্যালকোহল থেকে দূরে থাকবো, এবং আরও কিছু কারণ আছে যে সিগারেট স্মোকিং, অবিসিটি, মানে বডি ওয়েট যদি বেশি হয় বেশি থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস তাদের বেশি হয়। স্যার অনেক সময় দেখা যায় যে পেট ব্যথা করছে, খুব ব্যথা, বাট সেটাকে রোগীরা মিসআন্ডারস্টুড করছে কি হিসেবে, গ্যাসের ব্যথা করে। সো আমরা এই যে প্যানক্রিয়াটাইটিসের জন্য যে ব্যথাটা এবং গ্যাসের ব্যথাটা, দুটাকে কিভাবে ডিফারেন্সিয়েট আমার সাধারণ দর্শকরা করতে পারবে, বা সেটা যখন তার কাছে মনে হবে যে না, এটা আমার ইগনোর করা উচিত হচ্ছে না, আমার একজন বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়া উচিত, সেটা নিয়ে যদি স্যার একটু বলতেন। এখন হলো যে আমাদের দেশে হলো যে, মানে আমি যতটা বিভিন্ন থেকে জানি, সেটা হলো যে আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি মনে হয় আশেপাশের অনেক দেশের চেয়ে অনেক বেশি। জি স্যার। কারণ ওই পেটে ব্যথা হইলেও গ্যাস্ট্রিকের ওষুধ খায়, আবার কান দিয়ে বাতাস বেরোইলেও, গরম বাতাস বেরোইলেও গ্যাস্ট্রিকের ওষুধ খায়। তো সুতরাং পেটে ব্যথা হইলেও, অল্প ব্যথা হইলেও মানে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আর হলো যে ইউজুয়ালি মানে এই উপর পেটে যে ব্যথাগুলো হয় গ্যাস্ট্রিক বা মানে স্টমাকের ইয়ের কারণে, পেপটিক আলসারেশন ডিজিজ অথবা অনেক ক্ষেত্রে মানে জাস্ট ডিসপেপসিয়া এই টাইপের যখন কিনা হয়, দ্যাট অল আর সেলফ লিমিটিং। মানে সেলফ লিমিটিং, কিছুক্ষণ পরে হয়তো খাবার টাবার খেলে, পানি টানি খেলে হয়তো ব্যথা চলে যেতে পারে। কিন্তু দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম মানে লোকজন গ্যাস্ট্রিকের ওষুধ খায়, মনে করে যে গ্যাস্ট্রিকের ওষুধের কারণে গেছে, এর জন্যই তারা ওই ওষুধের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং কিছু ব্যথা হলেই তারা ওই ওষুধ খায়। তবে যেটা বলছেন যে প্যানক্রিয়াটাইটিসের সাথে কীভাবে ডিফারেন্সিয়েট করা যাবে, কারণ হলো প্যানক্রিয়াটাইটিসের ব্যথাগুলো অনেক সিভিয়ার হয়, জি, অনেক সিভিয়ার হয়। মাইল্ডও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম মানে ব্যথাগুলো সিভিয়ার হয়, মানে অ্যাটাকগুলো। কারণ হলো যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী, তারা কিন্তু ব্যথাতে নিজেরাই এডুকেটেড হয়ে যায়। তারা কিন্তু বুঝতে পারে যে এটা প্যানক্রিয়াটাইটিসের ব্যথা, কারণ তাদের রিকারেন্ট অ্যাটাক হয়। তো যা হোক আর কি, তবে অ্যাসিডিটি অ্যাকিউট ক্ষেত্রে, কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও কিন্তু অ্যাকিউট অ্যাটাক হতে পারে, অ্যাকিউট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তখন ইউজুয়ালি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ব্যথাও মানে হতে পারে, অল্প ব্যথা হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে মানে ব্যথার পরিমাণ একটু বেশিই হয়। মানে অর্ডিনারি কোনো মানে এই গ্যাসের ওষুধ বা দিয়ে এই ব্যথা যায়, পেইনকিলার দিয়ে সেটা ব্যথা যায় না। ফর দ্য রিজন এটা ডিফারেন্সিয়েট করা অত বেশি কঠিন না। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমাদের দেশে আমি একটা ছোট্ট এই প্রশ্নটা আগে জন্ডিস যখন করছিলাম তখন একটু প্রশ্নটা করতে চাচ্ছিলাম, বাট এটা মিস হয়ে গেছে। তো যেটা হচ্ছে জন্ডিসের জন্য দেখা যায় যে আমাদের দেশের কমন যে মানুষরা আছেন, তারা যে কাজটা করে কবিরাজের কাছে দৌড়াচ্ছেন, ঝাড়ফুঁক নিচ্ছেন, বিভিন্ন হার্বাল ওষুধ নিচ্ছেন, সেটা আসলে আমাদের লিভারের জন্য কতটা ক্ষতিকারক, এটা কি করা এটা উচিত না আমরা সবাই জানি, বাট আমরা একটু বিশেষজ্ঞ থেকে এটা রোগীদের কাছে জানাতে চাচ্ছি বা সাধারণ দর্শকদের কাছে পৌঁছাতে চাচ্ছি ব্যাপারটা। জন্ডিস হইলে কবিরাজি বা যেটাই বলেন আগে করতো আর কি, এটা যাওয়া উচিত না। কারণ হলো যে জন্ডিসের সময় লিভার এমনি ভালনারেবল থাকে, এমনি লিভার ফাংশন অল্টার্ড থাকে, পরিবর্তন হয়। এই সময় যদি আরও বেশি হার্বাল বা আরও বেশি কিছু করে, তার লিভার আরও ড্যামেজ হবে। তো এর জন্যই মানে যখন কিনা জন্ডিস হবে, ইজ বেটার যে ফিজিশিয়ানের শরণাপন্ন হন। কারণ এখন তো রেগুলার মনিটরের ভেতরে ফিজিক্যালি মানে সোজা কথাকে ফিজিশিয়ানের শরণাপন্ন হবে, তার অ্যাডভাইস অনুযায়ী তো মানে চলতে হবে। এই যে কবিরাজি বা অন্য কিছু করে গাছন্ত টাছন্ত এসব করে আসলে কোনো রেমেডিস পাওয়া যাবে না। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে চলে আসছি, তারপরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। স্যার দেখা যায় যে রোগীদের মনে একটা ভয় থাকে
যে যখন কোনো লিভারে টিউমার হলো বা সেখানে কোনো একটা অংশ কাটা পড়তে হবে, সেটা যখন তাদেরকে জানানো হয় তখন তাদের মনে ভয় ঢুকে যায় যে আমার তো শরীরে একটা অঙ্গ কাটা পড়ে গেল, একটা অংশ চলে গেল, সেটা তো আর। কিন্তু আমাদের যে লিভারের একটা চমৎকার একটা পাওয়ার আছে, রিজেনারেশন পাওয়ার, সেটা সম্বন্ধে যদি একটু স্যার আপনি একটু জানাতেন যে এটা কোনো ভয়ের কোনো কারণ না, এটা করা যায়, যখন কোনো টিউমার আসবে রিসেকশন করাটাই নর্মাল, এটা রিজেনারেট হয়। একটু আপনার ভাষায় একটু আপনি বলবেন স্যার। হ্যাঁ, লিভারে যদি টিউমার হয়, লিভারে যদি মানে কোনো অংশ ফেলে দিতে হয়, তাহলে ইউজুয়ালি উইদাউট এনি ইফেক্ট, মানে পেশেন্টের মানে রিমেনিং পার্ট অফ দি লিভার যদি ফাংশনিং ওয়েল, ভালো ফাংশন করে, তাহলে কোনো অসুবিধা নাই। কারণ বলা হয় যে নর্মাল লিভার 70% পর্যন্ত লিভারকে স্যাক্রিফাইস করা যায় উইদাউট এনি মানে ডেট্রিমেন্টাল ইফেক্ট, কোনো ব্যাড ইফেক্ট ছাড়া। কারণ হলো যে রিমেনিং পার্ট অফ দি লিভার ক্যান মানে ফাংশন করলে শরীরের বাকিটা ফাংশনগুলো চলে। আরেকটা ব্যাপার হলো যে এর রিজেনারেশন ক্যাপাসিটি আছে, ইট ক্যান রিজেনারেট ফর দ্য রিজন, মানে এর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরেকটা হলো যে আপনারা তো জানেনই অহরহ লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। ট্রান্সপ্লান্টেশন হইলে যে রাইট লিভার নিচ্ছে অথবা লেফট লিভার, ইউজুয়ালি রাইট লিভার নিচ্ছে, রাইট লিভার নিলে 60% চলে যায়। যদি 60% চলে যায় তাহলে 40%-এর উপর তো তার তো ডোনারের তো কোনো অসুবিধা হচ্ছে না। তো সুতরাং এটা তো পরীক্ষিত। তো সুতরাং লিভারে যদি কোনো টিউমার হয়, লিভার যদি মানে স্যাক্রিফাইস কাটতে হয়, আমাদের বিভিন্ন রকম মানে টাইপের কাটা আছে, যে ধরনের রিসেকশনগুলো আমরা করি, এটা মানে ভালোভাবেই করা যায় এবং অ্যাট দ্য সেম টাইম হলো কি পেশেন্টের আউটকামও ভালো, খারাপ না। কারণ হলো যে FLR মানে ফিউচার লিভার রেমন্যান্ট, আমরা বলি FLR ফিউচার লিভার রেমন্যান্ট। ফিউচার লিভার রেমন্যান্ট যদি মানে আমাদের সংজ্ঞায়িত পরিমাণ যদি থাকে, তাহলে কোনো ইফেক্ট করবে না পেশেন্টের আফটার সার্জারি। স্যার, আলোচনার শেষ পর্যায়ে একটু দর্শকদের জন্য যদি স্যার লিভার এবং প্যানক্রিয়াস মানে পুরো হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমটা সুস্থ রাখার জন্য 3টা উপদেশ যদি স্যার দিতেন আপনি আমাদের দর্শকদের জন্য। স্যার, দর্শকদের জন্য উপদেশ এটাই যে যদি আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আপনার হলো লাইফস্টাইল মডিফিকেশন ইম্পর্ট্যান্ট। যে লাইফস্টাইল আপনার আইডিয়াল বডি ওয়েট রাখতে হবে এবং আপনার রেগুলার একটু এক্সারসাইজের অভ্যাস করতে হবে, হাঁটা বা এক্সারসাইজ যেটাই বলেন, এটা করে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। আর কিছু মানে এই যেটা অ্যালকোহল বা সিগারেট স্মোকিং এসব থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং যদি ডিসলিপিডিমিয়া অর্থাৎ কোলেস্টেরলের মাত্রা যদি ঘাটতি হয়, এগুলো মানে ঠিক রাখতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে যারা কিনা হেপাটাইটিস বি এবং সি, হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত, অথবা এই আক্রান্ত যেন না হয়, যে আমাদের এই মানে ইন্টারন্যাশনাল সেফটি প্রোটোকল আছে যেন আমাদের বি ভাইরাস সি ভাইরাস যেন আমাদের ট্রান্সমিশন না হয়। ইউজুয়ালি বডি ফ্লুইড অর্থাৎ ব্লাড অথবা বডি ফ্লুইডের ট্রান্সমিশন হয়, এটা যেন না হয়। আর যদি হয়েই থাকে কারো, যদি বি এবং সি যদি কেউ যদি এফেক্টেড হয়, তাহলে বি যদি এফেক্টেড হয় তাহলে তার কিন্তু ফলো আপে থাকতে হবে যে বি যদি হয় তার ডিএনএ কী অবস্থা আছে, তার অ্যাক্টিভিটি কীরকম আছে। অর্থাৎ সোজা কথা, যদি বি এবং সি হয় তাহলে এইটা ডাক্তারের কাছে, ডাক্তার হেপাটোলজিস্ট যারা আছে, গ্যাস্ট্রোন্টারোলজিস্ট যারা আছে, অর্থাৎ চিকিৎসকের মানে আওতাধীন থাকতে হবে যেন এটা থেকে যেন জটিলতা ডেভেলপ না করে। কারণ হলো মোস্ট অফ দি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার, লিভার যে টিউমার হয় অন দ্য টপ অফ বি ভাইরাস এবং সি ভাইরাস ইনফেকশন। তো সুতরাং যদি আমরা ফলো আপে থাকি, যদি রিজিড ফলো আপে থাকি, তাহলে কিন্তু আমরা এখান থেকে কনসিকুয়েন্সগুলো বি থেকে এবং সি থেকে যে কনসিকুয়েন্সগুলো, ফার্দার কনসিকুয়েন্সগুলো, এটা হবে না। লিভার সিরোসিস ডেভেলপ করবে না, সিরোসিস না হলে লিভার টিউমার ডেভেলপ করবে না। এটা হলো লিভার টিউমারের। আর গলব্লাডারের যে কথাগুলো বললাম, আগেই তো বলছি, গলব্লাডারে যদি মানে পাথর থাকে বা মানে গলব্লাডার পাথর থেকে প্রিভেন্টেবল তেমন কিছু নাই। ওই যে লিপিড কন্টেনিং যে ডায়েটগুলো আছে, এগুলো রেস্ট্রিকশন করতে হবে। আর এখানেও খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে এবং প্যানক্রিয়াসের ক্ষেত্রে একই, মানে লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এগুলো করতে হবে। আর যেটা প্রিভেন্টেবল, যেমন গলব্লাডার স্টোন যদি হয়, গলব্লাডার অপারেশন করে ফেলতে হবে, মানে ফার্দার প্যানক্রিয়াটাইটিস যেন ডেভেলপ করতে না পারে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। তো আজকে আমরা জানলাম লিভারের সমস্যা বা পিত্তথলির সমস্যা এগুলো আতঙ্ক নয়। আমরা যদি সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করি, পরামর্শ নেই, সেটাই সুস্থতার চাবিকাঠি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।